অনুষ্ঠানের ভেতর দিয়ে আমার মা আজকে আমাকে এই কথাটা বলেছেন যে একটা বয়সে পৌঁছলে আর ক্ষমতাকে ভালোবাসতে হয় না, কারণ ক্ষমতা তার আর কোনো কাজে লাগে না। করেছে এগুলো আওয়ামী লীগকে স্বীকার করতে হবে। আওয়ামী লীগ কোনো ভুল করে না, এমনি এমনি তারা এখন নাই। তারা বারবার বলে ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্রের সুযোগ কেন তৈরি হয় এটাও তো তাদেরকে বুঝতে হবে। ষড়যন্ত্র করলেই ষড়যন্ত্র সফল হয়, তাহলে 16 বছর ধরে হয় না, 16 বছর পরে হইলো কেন? তাই না? ষড়যন্ত্রকারীরা 16 বছর কি করছিল? ঘুমাইছিল? তো এইসব বাজে কথা। বঙ্গবন্ধুর এই ভাষণটা বারবার এইবার আন্দোলনের সময় বিপ্লবীরা ব্যবহার করেছে। তুমি রিয়ালিটি মাইনে নাও। রিয়ালিটি যে রাজনীতিবিদ মানে না, সেই রাজনীতিবিদ ভবিষ্যতের দিকে যেতে পারে না। রাজনীতিবিদকে প্রতিদিনের রিয়ালিটি নিয়ে গবেষণা করতে হয়, রাজনীতি দাবা খেলার মতো। এবং সেইখানে যদি আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল তারা রিয়ালিটিকে অস্বীকার করে আবল তাবল কথা বলে, তাহলে আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আসলেই খুব একটা আলোকিত না। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি দেখেন আওয়ামী লীগ গত 16 বছরে যাদেরকে ভোট ছাড়া নির্বাচনে নির্বাচিত করেছে, এরা হচ্ছে অজনপ্রিয় লোকগুলি। এই দলের মধ্যে যারা জনপ্রিয় তাদেরকে বাদ দিয়ে এই দলের মধ্যে যারা বসংবদ ভৃত্য, যারা কিছু বললে ইয়াসার ইয়াসার করেছে, তাদেরকে তারা বাঁচাতে চেয়েছে। এবং তাদেরকে রক্ষা করার জন্য আওয়ামী লীগ কি করেছে? কিছু জনপ্রিয় লোককে নানাভাবে প্রভাবিত করে, জবরদস্তি করে, তারা নানানভাবে নিজেদের মুখ বাঁচানোর জন্য তাদেরকে এনে ইলেকশন করিয়েছে, প্রচারণায় ব্যবহার করেছে। আপনি দেখবেন যে প্রত্যেক ইলেকশনের আগে টেলিভিশন তারকা, সিনেমার তারকাদেরকে নিয়ে ঘোরাঘুরি হচ্ছে। রাজনীতিবিদ নিজেই জনপ্রিয়, তার কেন সিনেমার লোক লাগবে? অমুক সিনেমার নায়ক আমার পক্ষে আছে, এটা বলার কোনো প্রয়োজন আছে? রাজনীতিবিদ তো নিজেই জনপ্রিয়, যে কোনো সিনেমার হিরোর চেয়ে সে বেশি জনপ্রিয়। কিন্তু আমরা দেখেছি সাকিব আল হাসান, মাশরাফি এদেরকে নমিনেশন দিয়েছে। কেন বলেন তো? দিয়েছে এই জন্য যে লোকে ভাবে যে এরা দাঁড়ালেই তো এরা জেতে, এরা জেতার মতোই, তাই না? এত জনপ্রিয়। এদের এইসব ক্যামোফ্লেজ হিসেবে ব্যবহার করে ইয়াবা ব্যবসায়ী, সোনা চোরাচালানকারী, যে কিনা কলকাতায় গিয়ে কিমা হয়ে গিয়েছে, নারী ব্যবসায়ী, টেন্ডারবাজ, চাঁদাবাজ, এলাকাতে শিশু হত্যাকারী, এদেরকে তারা নির্বাচনে দাঁড় করিয়েছে এবং বিজয়ী করে এনেছে ভোট ছাড়া। শয়তান বাঁচানোর জন্য দু একটা ফেরেশতার চারপাশে রেখে যে রাজনীতি, এটা তো আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগকে এটার থেকে বের হইতে হবে। আওয়ামী লীগ তার নেতাদের কোনো সমালোচনা হতে দিয়েছে? সমালোচনা করতে দিয়েছে? আওয়ামী লীগের কোনো কাউন্সিল হয়েছে যে কাউন্সিলে আওয়ামী লীগের সাধারণ লোকেরা ভোট দিতে পেরেছে? একটা ডাক্তারদের সংগঠন আছে সাচিব, সেই সাচিবের লোকজন দাঁড়িয়েছে, উপর থেকে নেমে এসেছেন দুই নেতা, একটা এখন পলাতক আর একটা জেলখানায়। সত্যিকারের জনপ্রিয় চিকিৎসক যদি আজকে তাদের এই সাচিবের নেতৃত্ব দিতেন, তাহলে এইভাবে একটা জেলখানা আর একটা পলাতক হতে হতো? সব জায়গাতে অযোগ্য, অপদার্থ, তেলবাজ, মেরুদণ্ডহীন, দুর্নীতিবাজ, অন্যায়কারী, ক্রিমিনাল, এই ধরনের লোকদেরকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। এখন তারা খুব বলছেন অমুক লুকিয়ে ছিল, তমুক স্বাধীনতা বিরোধী, আমরা বুঝতে পারি নাই। তো 76 বছর ধরে যে দলটা আপনারা চালিয়েছেন, আপনারা এত নাদান, আপনারা চিনেন না কে কি? ফলে আওয়ামী লীগ আজকে যে অবস্থা করছে, যে অস্বীকার করার প্রবণতা, ডিনায়াল, এটা আওয়ামী লীগের ক্ষতি করবে। আওয়ামী লীগে যদি সত্যি ভালো লোক থাকে, আওয়ামী লীগের উচিত সেই লোকগুলিকে সামনে এনে সত্যিকারের আওয়ামী লীগ যেটা, সেইটা সামনে আনার চেষ্টা করা। আর তা না হলে যে কোনো দলই জনসমর্থন হারাবে, জনগণ তাকে ধীরে ধীরে প্রত্যাখ্যান করবে। এরই মধ্যে একটা বিরাট প্রত্যাখ্যানের ভিতর দিয়ে আওয়ামী লীগ গিয়েছে। আপনি যদি চিন্তা করেন যে আওয়ামী লীগের জন্য তরুণরা শাহবাগে এসে স্লোগান দিয়েছে, সেই একই স্লোগানকে তারা ছুড়ে ফেলে দিয়েছে। কেন দিয়েছে? কারণ তারা ভেবেছিল এই দল গণতান্ত্রিক, তারা দেখেছে এই দল আরো বেশি স্বৈরতান্ত্রিক। আপনি যখন একটা জেনারেশনের সঙ্গে প্রতারণামূলক আচরণ করেছেন, ভোটের কথা বলে, গণতন্ত্রের কথা বলে তাদেরকে প্রতারিত করেছেন, সেই জেনারেশন আওয়ামী লীগকে ছুড়ে ফেলে দিয়েছে। ফলে যদি এখন আওয়ামী লীগের সব মিথ্যা কথা বলা, ডিনায়াল, অস্বীকার করা, বংশের শাসন ভালো, কিন্তু বংশের যারা আছে সবাই ভালো, মানে সবাই তাদের নেতা। আওয়ামী লীগ দলের 1/3 বংশের লোক দিয়ে শাসিত হয়েছে। মানে আওয়ামী লীগ তার জনপ্রিয়তার জায়গা থেকে একটা জনবিদ্বেষের জায়গায় গিয়ে পড়ে গেছে। মানে এই হচ্ছে আওয়ামী লীগ তার জনসম্পৃক্ততা হারিয়ে একটা ব্যক্তি সম্পৃক্ত দলে পরিণত হয়েছে, একটা ব্যক্তি শাসনের দলে পরিণত হয়েছে। যা বলবে সেটাই আইন। এবং আপনি বলছেন যে একটা ভুল স্বীকার করে তাদেরকে একটা ফেরার রাস্তা নিজেদেরকেই তৈরি করতে হবে। আমি একটু এই সরকারের জায়গাটিও শেষ করে বিশেষ করবো বলে ভুল স্বীকার করে ফেরার রাস্তা না শারমিন, ভুল স্বীকার করে ফেরার রাস্তা তৈরি করবে না। ভুল স্বীকার না করলে তারা আসলে রাজনীতি আর করতে পারবে না বলে আমার মনে হয়। ভুল তাদেরকে স্বীকার করতে হবে। আপনার মনে আছে কিনা জানি না, 1991 সালে তারা তাদের অতীত কর্মকাণ্ডের জন্য মাপ চেয়েছিল, 1996 সালে আবার চেয়েছিল, এবং 96 সালে তারা যে ভোটে জিতে সেখানে তারা অফিসিয়ালি ক্ষমা চেয়েছিল। 91 সালে তাদের লোকজন বিভিন্ন জায়গাতে একটা ভাবেছিলেন যে আমরাই তো জিতবো, পরে দেখা গেল তারা জিতে নাই। কিন্তু 3 জোটের রূপরেখায় যখন
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, তখন আওয়ামী লীগ কিন্তু টেলিভিশনে এসে তাদের অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছিল। কিন্তু সেই ক্ষমা কিভাবে চাইলে হবে আব্দুল তুষার? সেই ক্ষমা কিভাবে চাইলে হবে যে যদি আমরা ভুল করে থাকি তার জন্য আমরা ক্ষমা চাই? না না না, যদি না, তাদের কি ভুল তাদেরকে ঠিক করতে হবে, তাদের ভুলগুলিকে চিহ্নিত করে মানুষের কাছে বলতে হবে। মানুষ সেটা যদি গ্রহণ করে বা না করে এটা মানুষের ব্যাপার। একটা দল মানুষের কাছে যাবে, কোনো দল অমর না, পৃথিবীতে কোনো দল চিরকাল চিরস্থায়ী না। ফলে যদি এই দল ঐতিহাসিক ভাবে তার যে দায়িত্ব সেটা পালন করতে ব্যর্থ হয়, তাহলে একসময় হারিয়ে যেতে পারে। কোনো দলকে অমর নাকি? কোনো নেতা কেউ অমর না পৃথিবীতে। অমরত্ব টিকে থাকে অনুসারীদের ভালো কাজের কারণে। আজকে যে পৃথিবীতে বড় বড় ধর্মগুলি টিকে আছে কেন? অনুসারীদের জন্য। অনুসারী চলে গেলে ধর্ম হারিয়ে যায়। এই যে একসময় পার্সিয়ানদের ধর্ম, জরথুস্ত্র অগ্নি উপাসনা করতেন, পার্সিয়ানদের ধর্ম হারিয়ে গেছে না? বহু ধর্ম পৃথিবী থেকে হারিয়ে গেছে না? কেন গেছে? কারণ অনুসারীরা ধর্মটা পালন করে নাই, ঠিক মতো পারে নাই, বা সেই ধর্মের যে অস্তিত্বহীনতা সেটা মানুষের কাছে প্রমাণিত হয়েছে। দল তো ধর্ম না, রাজনীতি তো ধর্ম না, তো রাজনীতি হারিয়ে যাওয়া আরো সহজ। জি, আওয়ামী লীগের পরিণতির কথা বলছিলাম এবং আওয়ামী লীগের ভুলের বিষয় বা অপরাধের বিষয়, অন্যায়ের বিষয়ে কথা বলছিলাম। এই বর্তমান সরকার, যারাও একটা চরম মানে রাজনৈতিক সমর্থন, বাংলাদেশে যারা বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে সবার একটা সমর্থন, একটা জনপ্রিয় বটে যখন 8ই আগস্ট সরকার গঠন করে, এখন আসলে তাদের অবস্থান কেমন? জনপ্রিয়তা কমছে কেমন বা বাড়ছে কেমন? যে সিদ্ধান্ত নিচ্ছে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এখানে আপনার সঙ্গে আমার একটা দ্বিমত আছে। এই সরকার জনপ্রিয়তার ভিত্তিতে ক্ষমতায় আসে নাই। এই সরকার ক্ষমতায় এসেছে বিকল্পের ভিত্তিতে। তাৎক্ষণিকভাবে বিকল্প সরকার প্রয়োজন এবং রাষ্ট্র পরিচালনা করা দরকার। জনগণের কাছে গ্রহণযোগ্য কিছু নাম, কিছু ব্যক্তি, তাদের অতীত কাজের বিবেচনায় তাদেরকে জনগণ মেনে নিয়েছে যে আপনারা সরকার পরিচালনা করেন। কোন লক্ষ্যে? যে গণতন্ত্র আসবে। প্রকৃত যারা সরকার পরিচালনা করবেন জনগণের মতামত নিয়ে তারা আসবেন, এবং এই জন্যই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার। যদি জনপ্রিয়তার ভিত্তিতে একটা সরকার ক্ষমতা আসে তাহলে তারা যাবে কেন? তাহলে আরেকটু প্রশ্নটা আরেকটু গুছিয়ে করি। জনসমর্থনের জায়গায় যদি আমি বলি, 8ই আগস্ট যখন সরকার আসলো তখন তাকে আপনি 10-এ কত দেবেন? আর আজ যখন 5 মাস 5.5 মাস পরে কথা বলছি, তখন আসলে তার জনসমর্থনের জায়গায় কত দেবেন 10-এ? আমার সমর্থন আগের জায়গাতেই আছে। আমি মনে করি যে সরকার ভুল ত্রুটি তো সরকার করতেই পারেন, তবে আমরা যদি ভবিষ্যতে একটি গণতান্ত্রিক সরকার চাই, এই সরকারের ভেতর দিয়ে আমাদের গণতান্ত্রিক সরকারের দিকে যেতে হবে। ফলে এই সরকারকে আমাদের ঠিক পথে রাখা হচ্ছে আমাদের কাজ। এই সরকারের সমালোচনা করতে হবে। এই সরকার যখন প্রথম কাজ শুরু করেছিলেন, একটি কথা খুবই প্রণিধানযোগ্য, ডক্টর ইউনূস বলেছিলেন যে আপনারা সমালোচনা করবেন, এবং ওনার এই কথাটিকে আমি অত্যন্ত মন দিয়ে গ্রহণ করেছি যে হ্যাঁ, সমালোচনাই তো করবো। আমরা তো ক্ষমতা নাই বা ক্ষমতায় কোনো পরিচালনা করছি না, আমাদেরকে সেই উপযুক্ত মানুষ হয়তো আমরা না, কিন্তু সমালোচনা করার অধিকার তো তিনি দিয়েছেন একদম শুরুতেই। আমি মনে করি যে সেই সমালোচনা করে তাদেরকে জনগণের যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার দায়িত্বটা হচ্ছে জনগণের, এবং এটার জন্য সবচেয়ে বড় দায়িত্ব ছিল গণমাধ্যমের। তারা সেটা করতে পারছেন কিনা আমি জানি না। আর যদি জনসমর্থনের কথা বলেন, জনসমর্থন কিন্তু রাজনৈতিক কারণে ওঠানামা করে না পৃথিবীর কোথাও। রাজনীতি কেবল ভোটের জন্য তারা ঠিক করেন কেন? রাজনীতিবিদরা প্রতিশ্রুতি দেন। কোন রাজনীতিবিদ আমার রাজনীতি ভালো সেই কথা বলে ক্ষমতা আসেন না। তিনি বলেন আমার রাজনীতি সমর্থন করলে ডিমের দাম কমবে, চাকরি পাবেন, ব্যবসা ভালো হবে, বিদেশে কর্মসংস্থান হবে, আপনার শিক্ষা ঠিক করে দিব ভাই, সবাই জমি পাবেন, সবাই বাড়িঘর করতে পারবেন, কেউ আপনার বাড়িঘর চুরি করবে না, রাস্তায় নিরাপত্তা থাকবে। এইগুলোই জনগণের চাওয়া। জনগণ চিন্তা করে না সে কাকে ভোট দিল আর কেউ দিল না। জনগণ তো অদৃশ্য শক্তিতে বিশ্বাস করে, তাই না? জনগণ, জীবনে আমরা কখনো স্রষ্টাকে দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি না। কেন করি? কারণ আমরা বিশ্বাস করি তিনি সুবিচার করেন। জনগণ সুবিচার চায়, এবং সেই সুবিচার করার দায়িত্ব জনগণ বিশ্বাস করে যে স্রষ্টা কিছু মানুষকে সুবিচারের দায়িত্ব দেন, তারা সুবিচারের কাজটা পান। তারা যদি সুবিচার না করেন তাহলে তারা সঠিক না। এখন মানুষের প্রত্যাশা কি? মানুষের প্রত্যাশা হচ্ছে অর্থনৈতিক শৃঙ্খলা। সরকার অজনপ্রিয় হবে কি হবে না এটা নির্ভর করে হচ্ছে যদি সরকার অর্থনৈতিক শৃঙ্খলা আনতে না পারেন, বিনিয়োগ বাড়াতে না পারেন, যদি সরকার দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে না পারেন, নিরাপত্তা দিতে না পারেন, সুবিচার নিশ্চিত করতে না পারেন। এখন আমি আপনাদেরকে কয়েকটা কথা শুধু বলি। এক হচ্ছে হঠাৎ করে উপর থেকে কর বসে গেল, এটি একটি অজনপ্রিয়তার কাজ। এই করের কোনো যুক্তি নাই। IMF বলেছে 12,000 কোটি টাকা আদায় করতে হবে, তো সেই জন্য IMF বললে আমার দেওয়ার ক্ষমতা আছে কি নাই সেই চিন্তা না করে আপনি আমার উপরে কর বসাই দিবেন। বিনিয়োগ বাড়ান, বৈদেশিক বিনিয়োগ নিয়ে আসেন, চাকরি সৃষ্টি করেন। মানুষ আয় করলে অটোমেটিক কর দিবে, তাই না? মানুষের আয় বাড়ান। আয় বাড়ে নাই, বিনিয়োগ বাড়ে নাই, কোনো কর্মসংস্থান বাড়ে নাই, বিদেশে যে লোক যাতায়াতের পরিমাণ বা বিদেশে শ্রমিক পাঠানো সেটা বাড়ে নাই, গার্মেন্টসের উৎপাদন বেড়ে যায় নাই, বরং উল্টা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হচ্ছে।
এরকম সময় আপনি যদি মানুষের উপরে কর বসান, এটা তো একটি অজনপ্রিয় সিদ্ধান্ত এবং এটা একটা ভুল কাজ। তো সেটা হয়েছে। তারপর যদি আপনি বলেন আইন শৃঙ্খলা রক্ষার দিকে মনোযোগ না দিয়ে পুলিশের বিচার, এর বিচার, তার বিচার এত বেশি মনোযোগ দেওয়া হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষা কে করবে, কার কাছে আমরা যাব, কাকে গিয়ে বিচার দিব, এটা বুঝতে পারছি না। অহেতুক কতগুলো মামলা দেওয়া হয়েছে যেগুলো একেবারে যুক্তিহীন, এগুলোর কোনো যুক্তি নেই, সবাই বুঝে। তারপরে ওই মামলাগুলো দিয়ে পুলিশকে ওই সব কাজের তদন্তে ন্যস্ত করে দেওয়া হয়েছে। পুলিশ জানে যে সাকিব আল হাসান ওই দিন বাংলাদেশে ছিল না, কিন্তু সে গুলি নির্দেশ দিয়েছে নাকি গুলি করেছে, এটার জন্য তদন্ত করতে হচ্ছে। এটা কি সময় নষ্ট করে না? তার চেয়ে সে চোর ধরলে ভালো করতো, সরকারের জনপ্রিয়তা বাড়তো, তাই না? এই ধরনের সিদ্ধান্তগুলি খারাপ, এগুলি ভুল সিদ্ধান্ত। এবং এইসব সিদ্ধান্তের কারণে আমার কাছে মনে হয় যে জটিলতা বাড়ে। ক্ষমতা এসেছেন 6 মাসের জন্য, পলিথিনের ব্যাগ নিয়ে টানাটানি করছেন। পলিথিনের ব্যাগ দূর করলে যে খরচ বাড়ে, এটা তো মাথায় নিতে হবে। বহু দোকান এখন বলছে ব্যাগটা কিনেন। আমি বাজার করতে গিয়ে ব্যাগ কিনতে হলে বিরাট মুশকিল। আপনি মানুষের এইসব নিয়মে হাত দেওয়ার আগে 6 মাসের জন্য এটা বদলানোর চেয়ে অনেক বেশি জরুরি ছিল ইটের ভাটা বন্ধ করা। কিন্তু ইটের ভাটা বন্ধ করতে পেরেছেন? আসলে পুরো ঢাকা শহরের চারপাশে ভাগাড়, সেই ভাগাড়ের গন্ধে ঢাকা শহর ছেয়ে থাকে। ঢাকা শহরে প্রবল পরিবেশ দূষণ। এগুলি বন্ধ করার কোনো কার্যকর কোনো নির্দেশ, কোনো আদেশ কিছু করতে পেরেছেন? পারেন নাই। কিন্তু রাজনৈতিক বক্তব্য দিতে শুরু করেছে অনেকেই। এগুলি সঠিক না, এগুলো থেকে দূরে সরতে হবে। আমার খুব সাধারণ উপদেশ, উপদেষ্টাদের যে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য থেকে দূরে থাকা প্রয়োজন। উপদেষ্টারা কেউ ভোটে দাঁড়াতে আসেন নাই, তারা কেউ ভোট করবেনও না, এবং যেহেতু তারা উপদেষ্টা হয়েছে তাদের ভোটে দাঁড়ানোর যোগ্যতাও চলে গিয়েছে, তারা ভোটে দাঁড়াতে পারবেন না। তো এই রাজনৈতিক বক্তব্য উপদেষ্টাদের মধ্যে 1জন বা 2জনকে ঠিক করে দেওয়া উচিত, শুধু তারাই দিবেন। বাকিদের বলা উচিত যে কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দিব না, যে কাজ সে কাজের ব্যাপারে প্রশ্ন করেন। কিন্তু তারা অনেকেই রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, মনে হচ্ছে তারাই একটা রাজনৈতিক দলের নেতা। এটা বন্ধ করা উচিত। এটা মানুষের কাছে এক ধরনের কনফিউশন তৈরি করে। এরকম আরো কিছু জিনিস আছে, এইগুলির কারণে সাধারণ মানুষের কাছে যদি বা জনপ্রিয়তা নাও কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ডলারের দাম 128 টাকা, তো সেইটা তো বিবেচনায় নিতে হবে। টাকা ছাপিয়েছে হাসিনা বলেছেন, টাকা এখনো ছাপাচ্ছে, তাহলে সেটাও তো বিবেচনায় নিতে হবে। এখনো পর্যন্ত কোনো আর্থিক দুর্নীতিবাজকে সালমান ছাড়া আমরা খুব একটা বড় চাই, যারা বড় যারা আর্থিক দুর্নীতিবাজ, তাদের কাউকে আমরা দেখতে পাচ্ছি না তারা কোনো অসুবিধার ভিতর দিয়ে যাচ্ছেন।